নওশাদ হেরার আঁচড়ের ডাকটা শাড়ি দিয়ে নিজেই ঢেকে দিল। তারপর গলার গহনাটা ঠিক করে দিল। হেরার বন্ধ চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে তখনও। নওশাদ হেরার গাল দুটো নিজের দুই হাতের মুঠোয় নিয়ে তাকিয়ে দেখছে। এত সুন্দর পবিত্র একটা মুখ চোখ ভরে দেখে নিচ্ছে সে। তার খুব ইচ্ছে করছে হেরার চোখের এই ঝরে পড়া স্ফটিকের মতো পানিটা ঠোঁট দিয়ে শুষে নিতে। এই প্রথম সে হেরার মুখটা এত কাছ থেকে দেখছে। এই প্রথম হেরাকে এতটা আবেগ দিয়ে স্পর্শ করে আছে। কি সুন্দর পাতলা দুটো ঠোঁট, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল, ঠোঁটের সঙ্গে সঙ্গে তিলটাও কাঁপছে। নওশাদের খুব ইচ্ছে করছে তিলটাতে চুমু খেতে। নিজেকে সংযত করলো সে। হাত দিয়ে হেরার চোখের পানি মুছে দিল সে। প্লিজ হেরা, কাঁদে না। মনে মনে বলল, ঘটনাগুলো ঘটেছিল বলেই আমি তোমার জীবনে এসেছি হেরা। সব কথা তো বলা যায় না। নিজেকে সামলে নওশাদ বলল, হ্যাঁ, কান্না বন্ধ করো। আমি তোমার এই দাগ মুছে দেবো হেরা। প্লাস্টিক সার্জারি বলো, স্ক্রিন ক্রাফটিং যা লাগে করিয়ে এই দাগ তোমার শরীর থেকে তুলে ফেলবো। যত টাকা লাগুক, দেশে না হলে প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাবো তোমাকে। প্রতিদিন এই দাগ দেখে ভয় বা লজ্জা কোনোটাই পেতে হবে না। তাকাও আমার দিকে, তাকাও। হেরা চোখ খুলে তাকালো। শরীরের এই দাগ মুছে দেওয়া যাবে। আমার চিন্তা হচ্ছে তোমার মনের ভেতরের দাগটা নিয়ে, কষ্টটা নিয়ে। তুমি দেখো একদিন সেই দাগ, সেই কষ্ট আমি মুছে দিব অনেক অনেক আনন্দ ভালোবাসা দিয়ে। আই প্রমিস ইউ হেরা। তুমি আমাকে বিশ্বাস করছো তো? হেরা মাথা ঝাঁকালো। শোনো, এখন কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে তোমার শ্বাসকষ্ট আবার শুরু হয়ে যেতে পারে। গেস্টরা আসবে। এখন এত কান্নাকাটি করলে তোমার সুন্দর চোখ হয়ে। নওশাদ হেরার চোখ দুটো হাত দিয়ে ছুঁয়ে দিল। কাউকে সে বলতে পারে না এই চোখ দুটো তার ভেতরটা স্পর্শ করে, একদম তার বুকের ভেতরে গিয়ে নাড়া দেয়। এই চোখ তাকে অনেক বছর পর বেঁচে থাকার ইচ্ছাটা জাগিয়ে তুলছে, আবার অনেক বড় মায়ায় বেঁধে ফেলেছে। ওকে কঠিন এক বন্ধনে জড়িয়ে ফেলেছে এই দুটো মায়াভরা চোখ। হেরা, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। একদম হলুদ একটা গোলাপ ফুল। তুমি আয়নায় তাকিয়ে দেখো। হেরা নিজের চোখ মুছল। এবার হাসো একটু। হেরা হাসার চেষ্টা করলো। এভাবে না, সুন্দর করে হাসো, যেভাবে সবসময় হাসো। হেরা নওশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো আবার। দরজায় নক করছে আনারের মা। নওশাদ ভেতর থেকেই বলে উঠল, কিছু বলবে আনারের মা? মেহমানরা আসছে স্যার। বসতে বলো, আমরা আসছি। এই গয়নাগুলো গুছিয়ে রাখো, তারপর চলো আমরা নিচে যাই। সবাই এসেছে হয়তোবা। জি আচ্ছা। হেরা গহনার বক্সগুলো নওশাদের আলমারিতে ঢুকিয়ে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুছল আবার। চুল ঠিক করছে যখন তখন নওশাদের মোবাইলে ফ্লোরিডা থেকে তার বড় বোন ফোন দিল। হেরা, তুমি ঠিক হও, আমি একটু বুবুর সঙ্গে কথা বলে নিচ্ছি। নওশাদ বারান্দায় গিয়ে বড় বোনের সঙ্গে কথা বলা শুরু করলো। আজ সে তার বোনকে বিয়ের কথাটা বলে দিল। মায়ের পরে তার একমাত্র বড় বোন তাকে অনেক আদর, আশ্রয়, প্রশ্রয় দিয়েছে। ওর সঙ্গে মিথ্যা বলে সে শান্তি পাচ্ছে না। সব খুলে না বললেও একটা পরিস্থিতিতে পড়ে সে বিয়েটা করেছে বলল। তার বড় বোন কোনো প্রশ্ন করলো না ওকে। নওশাদ বিয়ে করেছে এতদিন পরে, এতেই তিনি খুশি। বাবু, তুই কাকে বিয়ে করেছিস সেটা বড় কথা না। এত বছর পর তুই একটা সঙ্গী পেয়েছিস, এটাই আমার জন্য অনেক। আমাদের সবার চিন্তা তো কমলো। কেউ একজন তো এসেছে যে সব কিছুর আগে তোকে নিয়ে চিন্তা করবে। বুবু নিশালকে নিয়ে আমার ভয় হচ্ছে, ও কিভাবে রিয়াক্ট করবে। চিন্তা করিস না, দেখবি প্রথম প্রথম মন খারাপ করলেও ঠিকই একসময় মেনে নিবে। তোর আর গীতির ছেলে কখনো কারো ওপর রাগ করে থাকতে পারে বল? তাও নিজের বাবার সঙ্গে। চিন্তা করিস না। বুবু, মেয়েটার বয়স খুব কম। এসব কোনো ব্যাপার না বাবু। আব্বা কি বললো রে? আব্বার কোনো হুঁশ আছে? ওকে গীতি ভাবছে। থাক ভাবুক, আমি আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। তুই চিন্তা করিস না নিশালকে নিয়ে। রাখলাম ফোন বাবু, ভালো থাকিস। ঠিক আছে। নওশাদ রুমে ঢুকে দেখে হেরা রেডি হয়ে আছে। সরি হেরা, চলো, সবাই বসে আছে আমাদের জন্য। নওশাদ আর হেরার রুম থেকে একসঙ্গে বের হয়ে এলো। ওপর থেকেই সবার হাসাহাসি গল্প শোনা যাচ্ছে। হেরা নওশাদকে বলল, আমার না লজ্জা লাগছে। কেন? লজ্জার কি আছে? জানি না কেন। সুমনা আর রেজওয়ানের সঙ্গে দেখা হয়েছে তোমার? আর আমার ছোট ভাইরা, তাদের বউ বাচ্চারা সবাই ফ্যামিলি মেম্বার, নিজেদের মানুষ। এসো তো, লজ্জার কিছু নেই।
নওশাদের ছোট দুই ভাইয়ের বউ খুবই আধুনিক, নিজের সাজসজ্জা স্ট্যাটাস নিয়ে খুব সচেতন। একজন হাউস ওয়াইফ আর ডাক্তার ছোট ভাইয়ের বউ, সে নিজেও ডাক্তার। মেজো ভাইয়ের বউ খুব ফিগার সচেতন, তার মোটামুটি দিন কাটে রূপচর্চাতে আর নিজের জন্য ডায়েট ফুড বানিয়ে। ওর নাম নাদিয়া। আর ছোট ভাইয়ের বউ মিলা ডাক্তারি করতে যত না পছন্দ করে তার চেয়েও বেশি পছন্দ করে ঘুরতে আর শপিং করতে। প্রচুর কথা বলে সে, সারাদিন শাড়ি, ড্রেস, গহনা, কসমেটিক্সের বিভিন্ন পেজগুলোতে ঘুরে আর অর্ডার করে। এতক্ষণ সে সুমনা আর নাদিয়ার সঙ্গে কিছুদিন আগে ভুটান ঘুরতে গিয়েছিল সেই গল্প করছিল। নওশাদ আর হেরা ড্রয়িং রুমে ঢুকতেই ছোট ভাই আর তাদের বউরা সব উঠে দাঁড়ালো। নওশাদ হেসে বলল, সরি তোমাদের বসিয়ে রাখলাম এতক্ষণ। নওশাদ আশেপাশে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? ভাইয়া নিশাল নেই তাই নাকি? ওরা বোর হবে, আসতে চাইলো না। মেজো ভাই আরমান বলে উঠল, এইটা কেমন কথা? ওরা আসলে আমার তো খুব ভালো লাগে, আব্বাও পছন্দ করে। এই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে হেরা। নওশাদ তার দুই ভাই আর তাদের বউদের সঙ্গে পরিচয় করিয়ে দিল হেরাকে। ওরা সবাই হেরাকে দেখে একটু থতমত অবস্থায় আছে। কম বয়সী শুনেছিল বিথির কাছ থেকে, এতটা কম বয়সী মেয়ে বড় ভাই বিয়ে করেছে ভাবতে পারেনি। দুই বউ হেরার রূপ দেখে একটু ধাক্কা খেল। রেজওয়ান উঠে নওশাদের সঙ্গে হাত মিলিয়ে কানে কানে বলল, দেরি করে বের হয়েছিস ব্যাপার না, নতুন নতুন বিয়ে করলে বেডরুম থেকে বের হতে সবার একটু বেশি সময় লাগে বন্ধু। নওশাদ হেসে বলল, তোর তো শালা 18 বছর পরেও রুম থেকে বেরোতে সময় লাগে। আর কিছু বলিস না, আমি বলা শুরু করলে পালিয়ে যেতে হবে এখান থেকে। সুমনা প্রশ্ন করল, এই তোমরা ফিস ফিস করে কি বলছো নওশাদ? শোনা, তোমার বরের মাথায় স্ক্রুগুলো টাইট দিচ্ছিলাম, ঢিলা হয়ে গেছে। আমরাও এখানে আছি, স্ক্রু অফিসে বসে টাইট দিয়ে দিও। হ্যাঁ, তোমার জন্য মাফ করে দিলাম ওকে, যাও। আমার জন্য মাফ করতে হবে না, তোমাদের দুই বন্ধুর ব্যাপারে আমি থাকতে চাই না। কি বলো হেরা? হেরা হাসল শুধু। হেরা সরি, তুমি অসুস্থ ছিলে আমি জানতামই না। ওদিকে আমার বাসার সবার জ্বর ছিল। আমি ওনার কাছ থেকে শুনেছি আজকে ভাবি। নওশাদের ছোট ভাইয়ের বউ মিলা ফিসফিস করে নাদিয়াকে বলল, ভাবি ভাইয়া এই মেয়েকে কোথা থেকে এনেছে? জানি না, তুমি ফিগার দেখেছো? একেবারে বলিউডে নায়িকা। গায়ের রং দেখো মিলা, মাই গড, একেবারে মাখনের মতো। আগে তুমি হাতের গোল্ডের চুড়ি আর গলার সেই চেনটা দেখো মেজো ভাবি, কি সুন্দর। এগুলা কি গীত ভাবির ছিল? আরে না, দেখেই তো বোঝা যাচ্ছে একেবারে নতুন, ভাইয়া দিয়েছে। গীতি ভাবির কিছু ভাইয়া কখনো দিবে না, আর দিতেই বা হবে কেন মিলা? ভাইয়ার কি টাকার অভাব? ইদানিং ভাইয়া আরও নতুন নতুন বিজনেস শুরু করেছে, যেখানে টাকা আর টাকা। ওসব বাদ দাও ভাবি, মেয়েটার চেহারা দেখো। ভাইয়া এই চেহারা দেখেই পাগল হয়েছে নির্ঘাত, তা না হলে এত বছর পর বিয়ে করে? আমি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছি মিলা। এই নাদিয়া, মিলা, তোমরা চুপচাপ দূরে বসে আছো কেন? হেরা আর আমার কাছে এসে বসো। সুমনা ডাক দিল ওদের। মিলা বলে উঠল, আমরা বড় ভাবিকে দেখে ফ্রিজ হয়ে গেছি সুমনা ভাবি। তারপর নওশাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাবি তো অনেক সুন্দর, আমাদের নজর লেগে যাবে কিন্তু। নওশাদ একটু লজ্জা পেল। ওর সবচেয়ে ছোট ভাইয়ের বউটি একটু বেশি কথা বলে, সে জানে। সমস্যা নেই মিলা, তুমি ডাক্তার মানুষ, নজর লেগে গেলে ওষুধ দিয়ে দিও, তাহলেই হবে। সবাই নওশাদের কথা শুনে হাসছে। হেরা নওশাদের দিকে তাকালো। কি সুন্দর হেসে হেসে কথা বলে মানুষটা। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় বুঝি? ওর হার্টবিট বেড়ে যায় মানুষটাকে দেখলে। আজ ওর এত কাছে ছিল মানুষটা। ও দুটো গাল ধরে চোখের পানি মুছিয়ে যখন দিচ্ছিল, ওর মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে ওর দম বন্ধ করে দিবে। মনে পড়তেই ওর গা এখনও এক অন্য ভালো লাগায় শিরশির করে উঠছে। হেরা নিজের গাল দুটো স্পর্শ করলো। নওশাদ ওর দিকে তাকাতেই সে চোখ নামিয়ে ফেলল। সুমনা হেরাকে বলল, তোমাকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে হেরা। আপনি দিয়েছেন শাড়িটা ভাবি, আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। মিলা হেরার পাশে বসে বলল, ভাবি তোমার হাতের চুড়িগুলো খুব সুন্দর, আর গলার সেই চেনটাও ভাইয়া দিয়েছে? হেরা মাথা নাড়ালো। তোমার পছন্দের কেনা?
না, উনি দোহা থেকে এনেছেন। ভাইয়ার পছন্দ সব সময় এক্সক্লুসিভ। ভাইয়া যেসব গিফট দেয় আমাদের অসাধারণ থাকবে। ফারহান লন্ডন থেকে আসার সময় দুবাই থেকে আংটি চুড়ি আনলো আমার জন্য। এত জঘন্য ডিজাইন, দুবাইয়ের সবচেয়ে বাজে ডিজাইন নিয়ে চলে এসেছিল। একটু রুচিবোধ নেই ওর। নাদিয়াও মিলার সঙ্গে তাল দিয়ে বলল, আরমানও একই রকম, কোনো রুচিশীল জিনিস খুঁজে পায় না কখনো। হেরার খুব মজা লাগছে ওদের কথা শুনে। নওশাদ তার দুই ভাইয়ের বউকে ডেকে বলল, যাও আব্বার সঙ্গে দেখা করে আসো তোমরা। জি ভাইয়া, যাচ্ছি। বলে চারজন দোতলায় উঠে গেল। হেরা সুমনার সঙ্গে কথা বলছে। রেজওয়ান নওশাদের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি। তোর যে কি প্ল্যান তুই জানিস নওশাদ। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আনারের মা এসে নওশাদের কাছে জানতে চাইল ডিনার লাগবে কিনা। নওশাদ ঘড়ির দিকে তাকালো। আর একটু পর আমি বলবো। ভাইয়া আর কেউ আসবে? আরমান, বিথি আর জুথিকে ফ্যামিলি নিয়ে আসতে বলেছি। ও আচ্ছা। সবাই যখন গল্প করছে, বিথি তার বর হাসিব আর দুই মেয়েকে নিয়ে এলো। জ্যোতির বর আসেনি, ও একাই এসেছে। ওর শাশুড়ি অসুস্থ, তাই ওর বর আসেনি। দুই বোন আসতে চায়নি আজ, কিন্তু নওশাদ ডেকেছে, না গেলে বিষয়টা আরও বড় হবে, সেজন্যই এসেছে। নওশাদ কোনো ঝামেলা চায় না ফ্যামিলির মধ্যে। বিথি জ্যোতির সঙ্গে কথা বলে সমাধান করতে চায় ওদের কষ্টটা। বিথি জ্যোতি এসে হেরার সঙ্গে কোনো কথা বলেনি, শুভেচ্ছা বিনিময়ও না। হেরা সালাম দিল, শুধু তাকিয়ে রইল দুজন। নওশাদ সবই খেয়াল করেছে। অবশ্য এসব তার কাছে অনেক ছোটোখাটো ব্যাপার। হেরাকে মাথায় নিয়ে নাচার দরকার নেই ওদের, কিন্তু খারাপ ব্যবহার করার অধিকার নেই কারো। হেরাকে অসম্মান করা মানে তাকে অসম্মান করা, এটাই বিশ্বাস করে নওশাদ। আনারের মা এসে হেরার পাশে দাঁড়ালো। কিছু বলবে? দাদা আপনারে ডাকে আম্মা। কিসের জন্য, কিছু জানো? না আম্মা, বড় বৌমাকে ডাকো, বারবার বলতেছে। চলো তো গিয়ে দেখি। কেন? হেরা শ্বশুরের সঙ্গে দেখা করতে উপরে উঠে এলো। আসার সময় নওশাদের কাছে গিয়ে বলে আসতে ভুলে গেল না। হঠাৎ নওশাদের মনে হলো হেরা যখন এখানে নেই, এই ফাঁকে সবার সঙ্গে কথাটা বলাই যায়। সে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার দুই ভাই, তাদের স্ত্রী বিথি, জুথি এবং হাসিব, তুমিও সবাই যখন এখানে আছো, কিছু কথা বেশ কিছুদিন থেকে ভাবছি তোমাদের বলা দরকার। হঠাৎ করে বিয়ে করাতে তোমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে জানি। নওশাদের কথা শুনে সবাই নড়ে চড়ে বসলো। বিথি জুথি একটু দূরে ছিল, কাছে এসে বসলো। বিয়েটা আচমকাই করেছি। হেরার নানা আমার আর আরমানের টিচার ছিলেন। আরমান নওশাদের দিকে তাকালো মাথা তুলে। আরমান, আমরা যখন কুষ্টিয়ায় ছিলাম, সাইফুল ইসলাম স্যারের কথা মনে আছে তো? আমাদের দুই ভাইকে বাসায় এসে পড়াতেন। খুব বেশি মনে নেই, একজন পড়াতেন মনে আছে। তিনি হেরার নানা। হেরার বাবা মানেই নানার কাছে মানুষ হয়েছে। এই বয়সে বৃদ্ধ নানা মেয়েটাকে নিয়ে অসহায় অবস্থায় ছিলেন, কারণ তার অবর্তমানে কেউ নেই মেয়েটার দায়িত্ব নেয়ার। আমি খুলনা থেকে আসার সময় কুষ্টিয়া গিয়েছিলাম, তখন স্যারের শারীরিক অবস্থা খারাপ ছিল। আর বুঝতেই তো পারছো, কম বয়সী সুন্দর একটা মেয়ের জন্য গার্ডিয়ান ছাড়া এই সমাজে সার্ভাইভ করা কতটা দুরূহ ব্যাপার। স্যারের কাছ থেকে আমি দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষজন, প্রতিবেশীরা বলল আমাকেই বা কীভাবে ভরসা করে। আমারও মেয়েটাকে দেখে ভালো লাগলো। ইনফ্যাক্ট তোমরা চাইছিলে আমি যেন বিয়ে করি আবার, তাই বিয়েটা করে ফেলেছি। হ্যাঁ, তোমাদের জানাইনি, এটা আমার ভুল ছিল, কিন্তু আমার লাইফের ডিসিশন যেহেতু আমি নেই, তাই যেটা আগে বলতাম সেটা তোমাদের এখন বলছি। বিয়েটা তখন না করে উপায় ছিল না, মেয়েটা সেই মুহূর্তে অসহায় ছিল। আর দ্বিতীয় বিয়ে নিশ্চয়ই আমি বিশাল বরযাত্রী দলবল নিয়ে গিয়ে করতাম না। ছোট ভাই ফারহান কথার মাঝখানে বলে উঠল, ভাইয়া তোমাকে এত এক্সপ্লেন করতে পারবো না, বিয়েই তো করেছো। আমার গীতিভাবে যাওয়ার পর সব সময় চেয়েছি তুমি বিয়ে করো। ভাইয়া ফারহান ঠিক কথা বলেছে, বুবুও সব সময় তোমাকে নিয়ে চিন্তা করে। তুমি সুখে থাকো, আমরা সবাই সেটাই চাই। নওশাদ বলল, আরমান, তারপরও সবাইকে জানানো আমার দায়িত্ব। সবাইকে বলে বিয়ে করে নি, একটা দায়িত্ব পালন করে নি, তাই বলে সবসময় বিষয়টা এড়িয়ে যাব তা তো না। ভাইয়া, আমার মনে হয় বিয়েটাই বড় কথা। আমাদের সঙ্গে নেননি কেন এসব কিছু না। আপনি প্লিজ মনে কোনো কিচ্ছু রাখবেন না, আমাদের মনে কিচ্ছু নেই। কি বলো মিলা? মেজো ভাবি ঠিক বলেছে ভাইয়া। জ্যোতি প্রশ্ন করল,
দুলাভাই, নিশাল জানে? জ্যোতি নিশালকে আমি বুঝিয়ে বলবো। আশা করি সে খুব বেশি রিয়াক্ট করবে না। দেখেন, আপনি যা ভালো মনে করেন, কিন্তু আমাদের জানালে আমরা আপনাকে নিশ্চয়ই বাধা দিতাম না। আমি জানি জ্যোতি, পরিস্থিতিটাই সেরকম ছিল না। বিথি নওশাদের দিকে তাকিয়ে বলল, আর মেয়েটির বয়স খেয়াল করলেন না আপনি দুলাভাই? রেজওয়ান হেসে বলে উঠল, এই বিথি, পুরুষ মানুষের আবার বয়স কি? সালমান খান তো আমাদের থেকে 7 বছরের বড়, এখনো একটাও বিয়ে করেনি। করলেও দেখবে ইয়ং কাউকেই করবে। নওশাদের কপালে লেখা ছিল, তাই কম বয়সী বউ পেয়েছে। বাদ দাও না, হেরার যদি নওশাদের বয়স নিয়ে সমস্যা না থাকে, আমাদের কারো সমস্যা হওয়ার তো কথা না। বিথি বলে উঠল, রেজওয়ান ভাই, আপনারা নিজেদের সালমান খান ভাবেন নাকি? কেন ভাবলে সমস্যা কি? আমরা ছেলেপুলের বাবা হয়ে গিয়েছি বলে আমাদের মনও কি বুড়ো হয়ে গেছে? তাহলে তো ভালোই হলো। দুলাভাই ইয়াং বউ নিয়ে নিজেকে সালমান খান ভেবে জীবন কাটাক। সুমনা বিথিকে উদ্দেশ্য করে বলল, বিথি, নওশাদের একা জীবনটা তোমাদের কাছে কখনো কষ্টের ছিল না, তাই না? সারা দিন পর ঘরে ফিরে এটা একা বসে থাকে, অসুস্থ হলে কাজের লোক ছাড়া কেউ নেই, সেগুলো তোমাদের খারাপ লাগেনি কখনো? বিথি চুপ করে আছে। গীতি বিয়ের পর কখনো নওশাদকে রেখে তোমাদের বাসায় গিয়ে থাকতো না কেন জানো? কারণ গীতি কখনো চাইতো না নওশাদ একা থাকুক। কিন্তু দেখো ওর ভাগ্যটা কি, গীতি ওকে ছেড়ে চলে গেল একা করে। অনেকগুলো বছর তো গেল গীতির শোকে। এখন নওশাদের জীবনে কেউ এসেছে, তাকে নিয়ে সুখী হোক সেই দোয়া করি আমরা। রেজওয়ানের কথাগুলো দুই বোন মাথা নিচু করে শুনছে। বিথির চোখে পানি চলে এসেছে। ওর বর হাসি বলে উঠল, বিথি, রেজন ভাই ঠিক কথাই বলছে। বড় অপুর কষ্ট বুকে নিয়ে কতদিন নওশাদ ভাই একা জীবন কাটাবে? শোনো, একটা মহিলার মধ্যবয়সে স্বামী মারা গেলে ছেলে মেয়েদের সংসারে কখনো নিজেকে একা কাটিয়ে দিতে পারে জীবন, কিন্তু পুরুষ মানুষ পারে না। হঠাৎ করে অন্য কোনো সংসারে ছেলে হোক বা মেয়ের কাছে জীবন কাটাতে একা তো আরোই অসম্ভব। তোমরা কে কয়দিন পারো নওশাদ ভাইয়ের খোঁজ নিতে? নিশাল এখানে থাকে না, 8-10 দিনের জন্য ছুটিতে আসে, তখন ওর সঙ্গে তোমরা সময় কাটাও। কিন্তু সব সময় এখানে নিশাল থাকতো যদি, তখন কি পারতে নিজের সংসার বাচ্চাদের রেখে ওর খবর নিতে? যদি আপু তো এখন বাসা থেকে বেরই হতে পারে না, শাশুড়ি অসুস্থ। তাহলে তোমরা যে যাই বলো, আমার মনে হচ্ছে নওশাদ ভাই ভালো থাকতে আমাদেরও হ্যাপি হওয়া উচিত। এতক্ষণ নওশাদ শুনছিল চুপ করে। এবার সে বলে উঠল, তোমরা যদি ভাবো বিয়ে করেছি বলে আমার জীবনে তোমাদের গুরুত্ব কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা করবে। তোমরা গীতির বোন সারা জীবন আমার বোন ছিল, এখনো এবং ভবিষ্যতেও থাকবে। হেরা এসে রুমে ঢুকলো। সবাই চুপ করে গেল ওকে দেখে। আব্বা কেন ডেকেছে হেরা? হেরা নওশাদের কাছে এসে বলল, আমাকে ফোন দিতে বলছে বারবার আমাকে। ও আচ্ছা, এখন কি করব বলুন? কিছু করার দরকার নেই, একটু পর এমনিতেই ভুলে যাবে। তুমি বসো এখানে। হঠাৎ বিথি উঠে এসে হেরার হাত ধরল। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তুমি করেই বলছি। আমাদের বনি এই সংসার অনেক যত্ন করে তৈরি করেছিল। দুলাভাই আর নিশাল ওর পৃথিবী ছিল। তুমি দুলাভাইয়ের খেয়াল রাখবে জানি। একটা অনুরোধ, নিশালকে কখনো অবহেলা করো না। ও আমাদের জন্য অনেক কিছু। আমাদের দুই বোন কখনো কখনো নিজের বাচ্চাদের চেয়েও বেশি ওর প্রতি দুর্বল। ওর খেয়াল রেখো, এর বেশি কিছু তোমার কাছে চাই না। আর দুলাভাই, সরি, সেদিন আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে হঠাৎ করেই ঘটনাটা নিতে পারিনি, জাস্ট নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। সরি দুলাভাই। ইটস ওকে বিথি, তুমি আর জ্যোতি সবসময় আমার কাছে ছোট বোনের মতো ছিলে এবং থাকবেও। এখন চলো সবাই ডিনার করি। চলো চলো, এসব কথা বাদ দাও। নওশাদ সবাইকে নিয়ে ডিনার করতে উঠে এলো। ওর মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা পাথর নামলো। বিথি, জ্যোতি আর ফ্যামিলির সবাই হেরাকে নিয়ে কমফোর্টেবল হচ্ছে। এবার শুধু নিশালের আসার অপেক্ষা। বিথি জ্যোতি বেশিক্ষণ থাকেনি, ডিনারের পরপরই চলে গেছে। নওশাদের ভাইয়ের বউরা হেরার সঙ্গে অনেক সহজ হয়ে গেছে বোঝা যাচ্ছে। ওদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নওশাদ জানে এরা অসম্ভব বুদ্ধিমতী। হেরাকে বিয়ে না করে একটা কলা গাছকে বিয়ে করে নিয়ে আসলেও এই দুইজন বলতো, ভাইয়া দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, কলা একটা হেলদি ফ্রুটস। কথাটা চিন্তা করেই নওশাদ একা একাই হেসে দিল। ওর হাসি দেখেই রেজওয়ান আবার পেয়ে বসল। হয় হয়, এমনই হয় বন্ধু।
নতুন নতুন প্রেম মনের ভেতরে দানা বাঁধলে একা একাই হাসি আসে। তুই কি প্রেম বিশেষজ্ঞ নাকি? কি বলিস, প্রেম করেই তো বিয়ে করেছি, হোক 18 বছর আগে, তাই বলে ভুলে তো যায়নি কিছু। ওই যে বলে না, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তো আর কি কি হতে পারে বল তো শুনি। কেন নওশাদ, তুই তো প্রেমের উপর পিএইচডি করা লোক। সেই ক্লাস 8-এ যখন পড়িস তখন থেকে গীতির সঙ্গে প্রেম করেছিস। ওসব বহু যুগ আগের ঘটনা। এখনকার প্রেম কেমন সেটা বল। যার সঙ্গে প্রেমটা করব সে তো এই যুগের মানুষ, তাই জ্ঞান থাকতে হবে আপডেট। সিরিয়াসলি বলছিস তো? তুই ফাজলামি করছিস না তো আমার সঙ্গে নওশাদ? আরে না, ফাইজলামি করবো কেন? আমার তোকে বিশ্বাস নেই। তাহলে আর কি, কিন্তু আমি সিরিয়াসলি বলছিলাম কিন্তু। নওশাদ, রেজওয়ান খুব উৎসাহী হয়ে উঠল। শোন, ওইদিকে চল, তোকে দারুণ দারুণ সব টিপস দেব। আয় আমার সঙ্গে। আরে এখানেই বল, ওইদিকে যেতে হবে কেন? আয় তো আমার সঙ্গে। নওশাদ আর রেজওয়ান সুইমিং পুলের পাশে গিয়ে বসলো। শোন, তুই যার সঙ্গে প্রেমটা করতে চাইছিস, তোর অ্যাডভান্টেজ হচ্ছে সে তোর বিয়ে করা বউ, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোর আর ওর বয়সের ব্যবধানটা বেশি। এখন তোকে প্রথমে নিজেকে ভাবতে হবে তোর বয়স আন্ডার 30। এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুই ওই বয়সী ছেলেদের মতো কাজ করবি। কিন্তু কিভাবে রেজওয়ান? ওই বয়সে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে রাত দিন খেটে যাচ্ছিলাম। আমি তো জানি না তখন কি করে কাউকে খুশি করতে। হ্যাঁ, তখন যা যা করতে ইচ্ছে করতো, কিন্তু টাকার জন্য সময়ের জন্য করতে পারিস নাই। এখন তাই কর, কারণ এখন তোর টাকাও আছে, ইচ্ছে করলে সময়ও আছে। সিম্পল। তাই? ইয়েস। একটা কথা বলতো, তুই হেরাকে ভালোবেসে ফেলেছিস? বুঝতে পারছি না রে, কিন্তু তোর কাছে কখনো তো কিছু গোপন করি নাই। আমার হেরার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, ওর কথাগুলো শুনতে ভালো লাগছে। এক্সিলেন্ট, এভাবে এগিয়ে যা, দেখবি তোরা দুজন দারুণ একটা কাপল হবি। কিন্তু আমি চাই না হেরার ইচ্ছের বিরুদ্ধে ওকে বাধ্য করতে। এমন অসমবয়সী একটা বিয়ে, ওর দিক থেকে অনুভূতিটা কি আমি তো জানি না। তার চেয়েও বড় কথা, আমি ওকে নিজের একটা পরিচয় দিতে চাই সব কিছুর আগে। মানে নওশাদ আজমির স্ত্রীর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? এটা আমার পরিচয়। আমি চাই ও নিজস্ব পরিচয় থাকুক, যাতে কখনো ওর মনে না হয় ও শুধুই আমার স্ত্রী, আর বাইরে আর কিছুই নেই, নিজের মতো। ঠিক আছে, সেটাও হবে। তুই ওর সঙ্গে যখন আছিস তখন সব হবে। সেজন্যই আমি চাই মেয়েটা বাঁচার মতো আগে বাঁচুক। আমি আছি ওর সঙ্গে, আমার সব কিছু দিয়ে ওর পাশে আছি। তুই ওর ভালো লাগাগুলো জানার চেষ্টা কর। শোন, এত দুঃখ কষ্ট পাওয়া মেয়ের জীবনে ভালো লাগা বলে কিছু তৈরি হয়নি। ওর ভালো লাগাটা আমি তৈরি করে দিতে চাই। পৃথিবীটা যে কত সুন্দর আমি দেখাতে চাই রেজওয়ান। খুব ভালো লাগছে তোর চিন্তা ভাবনাটা দেখে বন্ধু। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে হাসলো। সবাই চলে গেলে নওশাদ আর হেরা গোল্ড ফিশগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। এই মাছগুলো যে এত বড় হয় আমার তো জানা ছিল না। এদের বয়সও অনেক। হেরা? তাই? নিশালের শখ, ওর শখ কবুতর পাখি। এই বাসার ছাদে গিয়েছো তুমি? না। ছাদে অনেক পাখি আছে, কবুতরের ঘর আছে, সব নিশালের। আমার ছেলেটা অন্যরকম। এই বয়সী ছেলেরা কত বেখেয়ালি অবুঝপানা করে, আমার ছেলেটা ওই রকম না, চুপচাপ। বিশ্বাস করবেন, আমার বন্ধু অ্যাসোসিয়েটে লোকজন নিজেদের ছেলেকে নিয়ে কত কমপ্লেন। টাকা উড়ায়, ক্যারেক্টার ঠিক নেই, এমনকি কলেজে পড়া ছেলে ড্রিঙ্ক করে, নেশা করে, মেয়ে নিয়ে বাসায় চলে আসে, নয়তো হোটেলে চলে যাচ্ছে। আর আমার নিশাল, আমি বাবা হয়ে টাকা দিচ্ছি, বলছি বাবা কি লাগবে খরচ করো, কিন্তু তার ওসবে মন নেই। সে খেলাধুলা নয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। 10টা জিনিস দিলে একটা নেবে। আমি চাই ও কৈশোরটা এনজয় করুক, ঘুরে বেড়াক, যা ইচ্ছা কিনুক। আমি যা পাইনি এই বয়সে নিশাল পাক। কিন্তু না, ও আছে খেলাধুলা নয়তো পড়াশোনা। ভালো তো, বাবা হিসেবে গর্ব করা উচিত আপনার। আমি গর্ব করি, কিন্তু আমি চাই না আমার ছেলেটা যন্ত্র হোক। ও পড়াশোনা করুক, কিন্তু জীবনটাকেও এনজয় করুক। ওর মা ছিল যখন, তখন কেমন ছিল নিশাল? তখন বয়স ছিল মাত্র 10 বছর। ওই বয়সে বাচ্চা যেমন থাকে, চঞ্চল, ছোটাছুটি করত। কিন্তু গীতি যাওয়ার পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আর ক্যাডেট কলেজে যাওয়ার পর একদম বয়সের তুলনায় বেশি ম্যাচিওর। চিন্তা করবেন না, আপনার ছেলে আপনার মতো ভালো মানুষ হবে, দেখবেন আপনি। তাই? আমি ভালো মানুষ? আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। নওশাদ হেরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। হেরা, আজ সবাইকে তোমার কেমন লেগেছে? খুব ভালো। ওরাও তোমাকে খুব পছন্দ করেছে। তাই? কথা বলতে বলতে দুজন উপরে উঠে এলো। আচ্ছা হেরা, তুমি ঢাকায় কয়বার এসেছো? ছোটবেলায় এসেছিলাম, তারপর আপনার সঙ্গে এলাম।
তাই নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে কে আসবে বলেন? আর দরকারও তো ছিল না কোনো। বাইরে বৃষ্টি হচ্ছে। না, তেমন না, হালকা একটু হয়েছিল মনে হয়। এক কাজ করবে, শাড়ি চেঞ্জ করে আমার ঘরে চলে আসো তাড়াতাড়ি। এখন? হ্যাঁ এসো, তারপর বলছি। জি ঠিক আছে। দুজন দুজনের রুমে ঢুকে গেল। হেরা শাড়ি বদলে সালোয়ার কামিজ পরল। চুড়িগুলো খুলতে গিয়েও খুলল না। নওশাদ বলেছে সব সময় পরে থাকতে। এত সুন্দর চুড়িগুলো মনে হয় শুধু তাকিয়েই থাকি। আর কি সুন্দর শব্দ করে। ওর খুব ভালো লাগছে শব্দটা শুনতে। হেরা চুল ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দুটো আবার স্পর্শ করলো। ওর কাছে মনে হচ্ছে নওশাদ এখনও গাল দুটো ধরে আছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে ওর। রুম থেকে বের হয়ে দেখে নওশাদ নিজের রুম থেকে বের হচ্ছে। পাঞ্জাবি বদলে জিন্স আর গেঞ্জি পরেছে। হেরা কাছে এগিয়ে যেতেই নওশাদ বলল, চলো হেরা, তোমাকে ঢাকা শহর নিয়ে দেখিয়ে আনি। এখন এত রাতে? হ্যাঁ, রাতে ঢাকা দেখতে সবচেয়ে আকর্ষণীয়। দিনের বেলায় শুধু মানুষ আর মানুষ, গাড়ি জ্যাম, গাড়ির হর্ন। রাতের বেলায় ঢাকা কেমন যেন নতুন বউয়ের মতো স্নিগ্ধ শান্ত। হেরা হেসে দিল নওশাদের কথা শুনে। চলো আমি ড্রাইভ করব, তুমি পাশে বসে দেখবে। চলো চলো। নওশাদ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। হেরাও ওর পিছন পিছন ছুটে আসছে। ওর খুব এক্সাইটেড লাগছে। মানুষটার সঙ্গে থাকতে পারলেই তার ভালো লাগে। নওশাদ রিয়াজকে ডাকতেই রিয়াজ তার রুম থেকে ছুটে বের হলো শার্ট গায়ে দিতে দিতে। রিয়াজ, আমার গাড়ির চাবি নিয়ে এসো। না, ড্রাইভার লাগবে না, চাবি দাও শুধু। রিয়াজ ছুটে গিয়ে গাড়ির চাবি নিয়ে এলো। নওশাদ নিজে দরজা খুলে দিল। হেরা উঠে বসলো গাড়িতে। ওপর থেকে আনারের মা আর পারুল দেখছে। আনারের মায়ের খুব ভালো লাগলো দেখে তার স্যার অনেক দিন পর এত খুশি। পারুল আস্তে করে সরে গেল বিথিকে ফোন দিতে। গাড়িতে উঠে হেরার সিট বেল্টটা লাগিয়ে দেওয়ার জন্য ওর দিকে ঝুঁকতেই হেরার শরীর থেকে একটা সুঘ্রাণ মিষ্টি নাকে এসে লাগলো। নওশাদের মনটা ভালো লাগায় ভরে গেল। অনেক অনেক বছর পর নওশাদ এত রাতে কোনো উদ্দেশ্য ছাড়াই গাড়ি নিয়ে বের হচ্ছে। আগে গীতিকে নিয়ে কখনো কখনো বের হতো। অনেক অনুরোধের পর গীতি বাহিরে যেতে রাজি হতো। গীতি যেতে চাইতো না। নিশাল ছোট ছিল। ওর ঘুমের টাইম নয়তো ঘুম ভেঙে কাঁদবে। সকাল সকাল উঠতে হবে। রাতে বের হওয়ারই বা কী আছে, এসব চিন্তা করে গীতি রাজি হতো না। নিয়মের বাহিরে গীতি নিজেও যেতে চাইতো না, নওশাদকেও যেতে দিত না। নওশাদের খুব ইচ্ছা করত রাতের ঢাকা শহরে এলোমেলো ঘুরতে। আজ সেই ইচ্ছাটা হেরার সঙ্গে ওর করেছে। হেরাকে সে সম্পূর্ণ তার মতো করে পেতে চায়, ওর মতো এলোমেলো করে। আপনি খুব খুব স্পিডে গাড়ি চালান। ঢাকায় আসার দিন ভয় আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল। তাই খুব ভয় পাচ্ছিলে? খুব, যত সূরা জানি সব পড়ে ফেলেছিলাম। নওশাদ হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, খুব বেশি স্পিডে চালাবো না। এখন বলো কি দেখতে চাও আগে? আপনি বলেন, আপনার শহর। তারপরও তোমার দেখার ইচ্ছে থেকে শুরু করি। এই শহরে আপনার প্রিয় জায়গা কোনটা? আমার প্রিয় জায়গা বলে তো কিছু নেই। সব মানুষেরই একটা পছন্দের জায়গা থাকে, তাই না? সেরকমভাবে কখনো ভাবিনি তো হেরা। দারুণ বলেছ। যখন পড়াশোনা করতাম তখন ছিল আমার ভার্সিটির প্রিয় জায়গা। তারপর আর চিন্তা করার সুযোগই পেলাম কোথায়, ব্যস্ত হয়ে গেলাম কাজে। নওশাদ গাড়ি নিয়ে বনানী থেকে বের হলো। তবে হ্যাঁ, এখন বিকেলের দিকে ফ্যাক্টরি থেকে যখন ফিরি তখন এয়ারপোর্টটা ভালো লাগে। সন্ধ্যার পর বা রাতে দেশের বাইরে যখন যাই কিংবা আসি তখনও ওই রাস্তাটা আজকাল ভালো লাগে। তাহলে চলেন আগে সেটাই দেখি। আমার ঢাকার রাস্তার উপর যে ব্রিজের মতো যে জিনিসটা থাকে না, সেটা দেখার খুব ইচ্ছে। ফ্লাইওভার বলে। ঠিক আছে, তোমার আর আমার ভালো লাগা এক জায়গাতেই আছে। কুড়িল ফ্লাইওভার দেখিয়ে নিয়ে আসি তোমাকে আগে। নওশাদ কাকলি থেকে গাড়ি ইউটার্ন নিয়ে সোজা এয়ারপোর্ট রোডের দিকে রওনা হলো। রাত তখন 12:10। খালি রাস্তা পেয়ে নওশাদ টয়োটা ল্যান্ড ক্রুজার স্পিড তুলল 100। আপনি কিন্তু বলেছিলেন বেশি স্পিডে চালাবেন না। আরে মজা নাও তো হেরা। জানালার গ্লাসগুলো নামিয়ে দিল নওশাদ। বাতাসে হেরার চুল উড়ে যাচ্ছে। ওর খুব ভয় লাগছে, আবার ভালোও লাগছে। জীবনে এত আনন্দ সে আগে কখনোই পায়নি। ওর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ওর স্বপ্নগুলো এত সুন্দর ছিল না কখনো। আনন্দে হেরার চিৎকার দিয়ে উঠতে ইচ্ছে করছে। নওশাদ ড্রাইভ করছে আর হেরাকে খেয়াল করছে। কখনো কখনো উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলছে, আবার খুলছে হেরা। নওশাদ কুড়িল ফ্লাইওভার দিয়ে একেবারে 300 ফিটের দিকে চলে গেল। পূর্বাঞ্চল পর্যন্ত গিয়ে আবার গাড়ি ঘোরালো। এখানে এত অন্ধকার কেন?
আমরা ঢাকার বাইরে চলে এসেছি। এবার গাড়ি নিয়ে এয়ারপোর্ট রোডের দিকে গেল। ফ্লাইওভারের ওপরে একটু ধীরে ধীরে চলালো, যেন হেরা দেখতে পারে। এই রাস্তাটা ভালো লাগে আপনার? হুম, সুন্দর। বিকেলবেলায় খুব ভালো লাগে কেন জানি। অনেক চড়া রাস্তাটা। চলো এখন তোমাকে ঢাকার ভেতরটা দেখাই। অনেক রাত হয়ে যাচ্ছে না? আপনি তো এই সময় ঘুমিয়ে যান অলরেডি। আজ না হয় একটু রাত করে ঘুমালাম। তোমার ভালো লাগছে না হেরা? খুব ভালো লাগছে। তাহলে আর কি, এই ভালো লাগাটুকুর জন্য এক রাত একটু দেরিতে ঘুমানোই যায়। তুমি ইচ্ছে করলে রুফটপটা খুলে দাঁড়াতেও পারো। না বাবা, আমার ভয় লাগছে। এমনিতেই আপনি যে স্পিডে চালাচ্ছেন। আমি খুব ভালো ড্রাইভ করি হেরা, যদিও ইদানিং ড্রাইভ করা হয় না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। ঠিক আছে। নওশাদ হেরাকে নিয়ে ঘন্টা দেড়েক এলোমেলো ঘুরল, তারপর বাসায় ফিরে এলো। হেরা এত আনন্দ পেয়েছে নওশাদ ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে। দোতলায় সিঁড়ি দিয়ে যখন উঠেছে দুজন, নওশাদ হেরাকে বলল, চা খাবে? এখন চা খেলে ঘুম আসবে না তো? আপনার খেতে ইচ্ছে করছে? আমি বানিয়ে আনবো? তোমাকেই আনতে হবে হেরা, বাসার সবাই ঘুমিয়ে গেছে। তাহলে 2 মিনিট সময় দিন, আমি নিয়ে আসছি। বলে হেরা আবার নিচে নেমে গেল কিচেনের দিকে। 2 দিন রান্না করে হেরা কিছুটা জেনেছে কিচেনে কোন জিনিসটা কোথায় আছে। চা পাতা যখন ফুটছে, হেরা চুলার পাশেই দাঁড়ানো। নওশাদ কিচেনে এসে ঢুকলো। হেরা ইতস্তত করে বলল, হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। টেক ইউর টাইম। আমি ভাবলাম একা কষ্ট করছো, যাই গিয়ে কোম্পানি দিই। হেরা হাসলো। কষ্টের কিছু নেই, 1 কাপ চা বানাতে আবার কষ্ট কিসের? চা নিয়ে দুজন উপরে উঠে এলো। আমার রুমের বারান্দায় বসে চলো। চলুন। তোমার ঘুম আসছে না তো? না। দুজন নওশাদের রুমের ছাদ বারান্দায় এসে বসলো। বুঝলে, গীতির খুব শখ ছিল গাছের, ফুলের। ছাদে খুব সুন্দর বাগান, ওর হাতেই তৈরি করা। ও যাওয়ার পর এসব মালি করে, কিন্তু আমার কাছে কেন যেন গীতির মতো মনে হয় না। এই নিয়ে রাগ করে মালি বদলেছি কয়েকবার। তারপর মনে হলো গীতি যতটা দরদ নিয়ে করতো, অন্য কেউ কি করবে? তাই এখন আর বাগান গাছ এসব নিয়ে মাথা ঘামানো বাদ দিয়েছি। এই ছাদ বাগানটা আমার আর গীতির খুব পছন্দ ছিল। গীতি যাওয়ার পর আমি অনেকটা সময় এখানে বসে সময় কাটাতাম ওর কথা ভেবে। নওশাদ চায়ের মগে চুমুক দিল। দুজনই চুপ করে রইল। হেরা কি বলবে বুঝতে পারছে না। নিজের মৃত স্ত্রীকে কতটা মিস করেন ওনার কথা শুনলেই বোঝা যায়। হেরার খুব মায়া লাগে মানুষটা যখন গীতি নামের মানুষটার কথা বলে। কতটা ভালোবাসা থাকলে 6 বছর পরেও মানুষটার জন্য কষ্ট পান উনি। হেরা বুঝতে পারছে। হঠাৎ নওশাদ বলল, চা ভালো হয়েছে হেরা। আপনাকে দেখে এখন টায়ার্ড মনে হচ্ছে। সত্যি এখন টায়ার্ড লাগছে, আজ গল্ফে বেশি সময় ছিলাম। তাহলে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে তো। চলো রুমে ঢুকি। হেরা নওশাদের রুমে ঢুকে নিজের রুমের দিকে যেতে নিলে নওশাদ পেছন থেকে বলে উঠল, থ্যাঙ্কস হেরা, এত রাতে ভালো চা বানিয়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস আপনাকেও, আজকে আমায় এত সুন্দর গিফট দেওয়ার জন্যে। গিফট পেয়ে আমার অভ্যেস নেই, কিন্তু আজ আমার জীবনের প্রথম এত দামি দামি গিফট আমি পেয়েছি। খুব ভালো লাগছে আমার। আরে ধুর, এসব তোমার পাওয়ার কথাই ছিল। আর গয়নার কথা বলছো, এই সামান্য কয়টা জিনিসের জন্য থ্যাঙ্কস লাগবে না। একটা কথা বলবো, তোমার যা কিছু লাগবে কোনো লজ্জা করবে না, নির্দ্বিধায় আমার কাছে এসে বলবে। মনে থাকবে, হাজব্যান্ড হিসেবে এটা আমার দায়িত্ব। হেরা মাথা কাত করল। আসি এখন? হ্যাঁ। নওশাদ হেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলল আর সুন্দর করে একটা হাসি দিল। উনি এরকমভাবে হাসলে হেরার খুব ইচ্ছে করে ওনার ঠোঁটগুলো হাত দিয়ে ছুঁয়ে দিতে। হেরা বের হয়ে গেল। ওর মনে অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেছে আজ সারাটা দিন স্বপ্নের মতো ছিল। একা একা বিছানায় শুয়ে শুয়ে সে সারাদিন নওশাদের সঙ্গে কাটানোর সময়গুলো নিয়ে ভাবছে আর বারবার নিজের গাল দুটো স্পর্শ করছে। ওর কাছে মনে হচ্ছে নওশাদের হাতের স্পর্শটা সে এখনও গালে অনুভব করছে। লজ্জায় চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল হেরা। পরদিন খুব সকাল সকাল উঠে নওশাদ ভালুকায় তার সিরামিক ফ্যাক্টরিতে চলে গেল। বিদেশি বায়ারদের একটা দল ভিজিটে এসেছে, তাদের অ্যাটেন্ড করতে হবে। সকাল সকাল না বের হলে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত অনেক জ্যামে বসে থাকতে হয়। হেরা ঘুম ভেঙে রুম থেকে বের হয়ে শোনে নওশাদ ব্রেকফাস্ট না করেই চলে গেছে। ওর খুব ইচ্ছে করছে মানুষটাকে ফোন দিয়ে কথা বলতে, কিন্তু আগে কখনো সে ওনার সঙ্গে ফোনে কথা বলেনি। থাক, ব্যস্ততার মাঝে ফোন দিলে বিরক্ত হবেন। হেরা নওশাদের রুমে গিয়ে ঢুকলো। আনারের মা এখন ঘর গোছাতে আসেনি, ও
ওনার রাতের পরা গেঞ্জি ট্রাউজার বিছানার ওপর পড়ে আছে। বিছানাও গোছানো হয়নি। হেরা হঠাৎ করে ঠিক করলো সে গুছিয়ে দেবে। সঙ্গে সঙ্গে পুরো ঘর একটুক্ষণেই গুছিয়ে ফেললো হেরা। নওশাদের গেঞ্জিটা হাতে নিয়ে হেরা কিছুক্ষণ ধরে বসে রইল। নীল রঙের এই গেঞ্জিটা কালকে রাতে বাইরে থেকে এসে পড়েছিল নওশাদ। এই গেঞ্জিটাতে ওনাকে খুব সুন্দর লাগে দেখতে। হেরা গেঞ্জিটা নিজের রুমে নিয়ে এলো। কিছুক্ষণ গেঞ্জিটা থেকে নওশাদের গায়ের ঘ্রাণটা নিল। তারপর নিজের কাপড়ের সঙ্গে আলমারিতে গুছিয়ে রেখে দিল। এই কাজটা করার সময় সে নিজের ভেতরে একটা উত্তেজনা অনুভব করছিল। মনে হচ্ছিল খুব গোপন একটা কাজ করছে সে। মনে মনে ভাবছে, আচ্ছা আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আনারের মা ঘরে ঢুকলো। হেরা সঙ্গে সঙ্গে আলমারি লাগিয়ে ফেলল। কিছু বলবে আনারের মা? আম্মা রাতে কখন আসছেন আপনারা? আমি কতক্ষণ বৈশা থেকে ঘুমাই গেছি। আমাদের অনেক রাত হয়েছে ফিরতে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমার ঘরে। আমার একটা ভাইয়ের ছেলে এখানে একটা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, ওর সঙ্গে কথা বলছিলাম। আমার যে কি ভালো লাগছে আম্মা, স্যার আর আপনারে দেখে। কত জামানা পর স্যার আনন্দে গেছে গা। আগে তোমার স্যার কী করতো? আগের আম্মা মারা যাওয়ার পর স্যার সকালে উঠা বাসার নিচে হাঁটাহাঁটি করতো কিছুক্ষণ, তারপর রুমে বৈশা পেপার পড়তো, তারপর নাস্তা খাইয়া অফিসে চলে যেত। ফিরতে ফিরতে রাত 9টা, আর যদি দাওয়াত থাকতো তাইলে রাত 11টা। এর বেশি দেরি করতো না। বিকালে খেলতে যায়। কোনো দিন সেদিন 8টার মধ্যে চলে আসে। দাদার সঙ্গে একটুক্ষণ বসে, তারপর নিজের ঘরেই বসে থাকতো, বই পড়তো, মোবাইলে কথা কয়, আর স্টাডি রুমে ল্যাপটপের সামনে কাম করে। কোনো আনন্দ পাইতে দেখি নাই। কিন্তু কালকে আপনার সাথে বাইরে যখন গেছে স্যারের মুখটাতে আম্মা আনন্দ দেখছি আমি। সব আপনার জন্য আম্মা। আমি তো কিছুই করিনি আনারের মা। আপনি সাথে আছেন এতেই স্যার খুশি। কি জানি, আমি তো কিছু বুঝি না। স্যারের ঘরকে আপনি গুছাইছেন? সুন্দর হয়েছে আম্মা। স্যার আসলে বলবো। না থাক, কোনো দরকার নেই। আচ্ছা বলবো না। আপনি কি আজকেও রান্না করবেন কিছু? চলো না যাই, বসেই তো আছি, কিছু করার নেই তো। চলেন রান্নাঘরে যাই। হেরার নওশাদের জন্য এখন রান্না করতে ভালো লাগছে। এই প্রথম সে আনন্দ নিয়ে রান্না করে। মামিদের সংসারে তো তার ওপর গছিয়ে দিত সব মামিরা। একটু ভুল হলেই কথা শোনাতে ছাড়তো না। না অবশ্য সবসময় প্রশংসাই করতো। হেরা জানে ওকে খুশি করার জন্যই প্রশংসা করতো না। সব সময় কি আর ভালো হতো ওর রান্না? জীবনে তো কেউ হাত ধরে শিখিয়ে দেয়নি কিছু। ভুল করতে করতে শিখেছে। মেয়েদের মায়েরা আদর করে ভালোবেসে কত কিছু শিখায়। ওর জীবনে ওসব আর হলো কোথায়? হেরা একটা আইটেম রান্না করলো, বাকি রান্না জরিনা বুয়া করে ফেলেছে আগেই। হেরা রান্নাঘর থেকে বের হয়ে নওশাদের স্টাডি রুমে ঢুকলো। এত বই সে অবাক হয়ে গেল। ইস, নানা ভাই যদি এমন একটা ঘর পেত তাহলে সারাদিন বই নিয়ে বসে থাকতো। হেরারও বই পড়ার অভ্যাস অনেক। সে এক দিক থেকে দেখেছে কি পড়বে চিন্তা করছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব বইটা বের করলো, তার খুব প্রিয় একটা বই। বান্ধবী সালমার কাছ থেকে এনে এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিল সে। বারবার পড়লেও এসব বই মন ভরে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, নিতাই চরণের কবি হয়ে ওঠা সব সে এক সময় গোগ্রাসে গিলেছে। খুশ বসন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান, নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি লং ওয়ার্ক টু ফ্রিডম, অরুন্ধতী রয়ের গড অব স্মল থিংস, এসব বই পড়তে বলতো সব সময় নানা। ভার্সিটিতে যে 3 মাস সে পড়েছিল লাইব্রেরি থেকে এসব বই নিয়ে রাত দিন পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব আর রবার্ট ফ্রন্টসের স্পটিং বাই উইটস কবিতার বই, এই 3টা বই নিয়ে নিজের ঘরে এসে ঢুকলো। গোসল করলো, নামাজ পড়লো। তার নানা খুব পরহেজগার মানুষ। এখানে এসে দেখলো নওশাদ যত ব্যস্তই থাকুক 5 ওয়াক্ত নামাজ পড়ে। হেরা মাঝখানে কয়েকদিন নামাজ পড়েনি। জীবনের হঠাৎ রদবদল হওয়ার কেমন যেন অভ্যাসগুলো ও রদবদল হয়ে গিয়েছিল। এখন সে আবার আগের মতো নামাজ বাদ দেয় না এবং নিজেই অবাক হয়। একটা সময় শুধু দোয়া চাইতো খারাপ মানুষদের থেকে মুক্তি, আর আজ কিভাবে যেন নওশাদ তার দোয়াতে সামিল হয়ে গেছে। প্রতি নামাজে সে নওশাদের ভালোর জন্য দোয়া করে। এই মানুষটা এখন তার জীবনের সবচেয়ে বড় সুখ। তার জন্য সে যত দোয়া চায় তত কম হবে। নানা আর নওশাদের ভালো
ছাড়া আর কিছু চাওয়ার নেই আল্লাহর কাছে তার। নামাজ শেষ করেই বই খুলে বসল। কিছুক্ষণ শুয়ে শুয়ে রবি ঠাকুরের গল্পগুচ্ছ পড়ল। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল একসময়। নওশাদ দুপুরের পরই বাসায় ফিরে এলো। বায়ারদের সঙ্গে লাঞ্চ করলো রেস্টুরেন্টে, তারপর সোজা বাসায় চলে এলো। দোতলায় উঠে নিজের ঘরে না ঢুকে হেরার ঘরের দরজায় এসে দাঁড়ালো। দরজা চাপানো, একটু ফাঁক হয়ে আছে। নওশাদ একবার নক করলো, কোনো সাড়া শব্দ নেই। আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখে হেরা ঘুমাচ্ছে বুকের ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, পাশে পার্থিব আর রবার্ট ফ্রন্ট এর কবিতার বই রাখা। নওশাদ বুকের ওপর থেকে বইটা নিয়ে বন্ধ করে পাশে রেখে দিল। ওড়না গায়ে ছিল না বলে গলার নিচে সেই দাগটা দেখা যাচ্ছে। নওশাদ মনে মনে ঠিক করলো একজন ভালো স্ক্রিনের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, এবং আজই। হেরা যত তাড়াতাড়ি সম্ভব এই দাগ থেকে মুক্তি পাবে, ওর মনের যন্ত্রণাটা তত তাড়াতাড়ি কমবে। নভেম্বর মাসের দুপুর, তাও যে গরম। মেয়েটা এসি ছাড়েনি, সেজন্য ঘামছে। নওশাদ এসি ছেড়ে হেরার গায়ে পাশে রাখা চাদরটা মেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। হেরার ঘুম ভাঙলো বিকেলের আগেই। গায়ে চাদর আর এসি দেখে বুঝলো এটা আনারের মায়ের কাজ। হেরা উঠে এসি অফ করে দিল, দরজা খুলে দিল। তার কাছে মনে হচ্ছে নওশাদ এখনও ফেরেনি। দোতলায় নওশাদ থাকলে কাজের লোকজন খুব একটা থাকে না। দোতলায় লোকজন আছে মনে হচ্ছে, তার মানে উনি আসেননি। হেরা আবার বই পড়া শুরু করলো। শীর্ষেন্দু পার্থিবটা শুরু করলো, মনোযোগ দিয়ে পড়ছিল, একেবারে বইয়ের ভেতরে ডুবে গেল। বাইরে হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই বই হাতে নিয়ে চোখ বন্ধ করে একটা সময়ও গুনগুন করে গান গাইতে শুরু করলো। তার শোয়ার ভঙ্গিটা একটু বিচিত্র ছিল। বিছানা থেকে মাথাটা একটু ঝুলিয়ে চুলগুলো ফ্লোরে বিছিয়ে চোখ বন্ধ করে গাইছে। যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হব কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো এক বর্ষায়। নওশাদ গিয়েছিল গল্ফ খেলতে, বৃষ্টি দেখেই ফিরে এসেছে, সঙ্গে শোয়েব। দুজন দোতলার সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠে এলো, করিডোর থেকে গুনগুন গানের আওয়াজ পেল। নওশাদ দাঁড়িয়ে গেল, বুঝতে পারছে গানটা গাইছে কে। শোয়েবও বুঝতে পারছে তার মামা কেন দাঁড়িয়ে গেছে। তিনি গায়িকার কাছে যাবেন এখন। মামা, আমি রুমে যাচ্ছি, ওরা আসলে আপনাকে খবর দিব। শোয়েব তিনতলায় উঠে গেল। ওর ইচ্ছে হচ্ছিল চিকন গলার গানটা আরও একটু শুনতে। মনে মনে বলল, বাহ, রূপের সঙ্গে সঙ্গে গুণও আছে দেখছি মেয়েটির। হেরা চোখ বন্ধ করে তখনও গাইছে তার প্রিয় গানটা। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়।